আজকের এই লেসনে আমি তোমাদেরকে শেখাবো সিএসএস। তো সিএসএস কি, সিএসএস একটা ওয়েবসাইটে কিভাবে কাজ করে, আমি এই সম্পর্কে মোটামুটি তোমাদেরকে ফুল ধারণা দিয়ে দিব। তোমরা সিএসএস যে লেসনটা আছে একদম যারা বিগিনার আছো প্লাস মোটামুটি আগে এক্সপিরিয়েন্স ছিল, তো সবাইকে বলবো তোমরা এটা অবশ্যই দেখবা। যারা এইচটিএমএল দেখো নাই, যাদের আগে এক্সপিরিয়েন্স ছিল, কোনো সমস্যা নাই, কিন্তু সিএসএসটা সবাইকে দেখা রিকমেন্ড করতেছি আমি। তো চলো আমি তোমাদের দেখাই একটা ওয়েবসাইটে সিএসএস কীভাবে কাজ করে। তো দেখো আমি এখানে আমার এই যে মোজিলা ফায়ারফক্সে ব্রাউজারে একটা ওয়েবসাইট টেমপ্লেট আমি ওপেন করে রাখছি। তো এই যে এই টেমপ্লেটটা তোমার এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ দিয়ে বানানো। তো দেখো এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ এই তিনটার কম্বিনেশনই কিন্তু এই পুরো একটা ওয়েবসাইট হয়ে গেছে এখানে। তো শুধুমাত্র এইচটিএমএল দিয়ে যদি বানাইতাম তাহলে কেমন দেখাইতো। তো সাপোজ এখানে যে এইচটিএমএল আর সিএসএস যে তোমার ফোল্ডারটা আছে, আমি এখান থেকে এই যে আমি সিএসএসগুলো অফ করে আমি সিএসএসগুলো এখন কমেন্ট করে রাখি। ঠিক আছে, আগে কিন্তু এখানে সিএসএস কানেকশন করা ছিল, সিএসএস লিঙ্ক আপ করা ছিল, এখন আমি এটা অফ করে দিলাম। তবে সেভ করি, সেভ করে দেওয়ার পর আমি এখানে রিফ্রেশ করি। তো দেখো সিএসএস ছাড়া, বুটস্ট্র্যাপ ছাড়া একটা ওয়েবসাইট কিন্তু একদম তোমার ডিজাইনলেস, মানে তার মধ্যে কিছুই নাই। ঠিক আছে, তার সম্পূর্ণ ডিজাইন কিন্তু এখন নষ্ট হয়ে গেছে। তো শুধুমাত্র এইচটিএমএল দিয়ে তোমরা শুধুমাত্র এই যে এরকম ওয়েবসাইট বানাতে পারবা। সিএসএস হচ্ছে একটা ওয়েবসাইটের ডিজাইন করা, সুন্দর কাঠামো তৈরি করা, কিভাবে তোমরা নতুন নতুন একদম অ্যাডভান্স লেভেলের মানে বিভিন্ন ডিজাইনের ওয়েবসাইট তৈরি করবা, সব কিছু তোমার সিএসএস আর বুটস্ট্র্যাপ, তারপর যে কুইরি ইউজ করা হয়। তো এই আর কি, সিএসএস ছাড়া একটা ওয়েবসাইট কল্পনা করা বর্তমানে ইম্পসিবল। তো এই হচ্ছে সিএসএস এর কাজ। আমি এখন যদি এই যে সিএসএস ফোল্ডারগুলোকে এখন আমি যদি আবার লিঙ্ক আপ করি, তাহলে দেখো এখন কিন্তু আগের মতো হয়ে যাবে। রিফ্রেশ করলাম এই। তো সিএসএস তোমাদেরকে আমি এই কোর্সে A to Z ফুল শেখাবো ইনশাল্লাহ, তো আশা করি তোমরা পাশে থাকবা। তো চলো এখন শুরু করা যাক। তো গত পর্বে আমি তোমাদের HTML সম্পর্কে বেসিক ধারণা দিয়েছিলাম, আমি এখানে এটা রিমুভ করে দিই। আমরা একদম জিরো থেকে শুরু করব। তো ফার্স্টে আমরা আমাদের কম্পিউটারে যাই, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব। সাপোজ এখানে একটা আমি ফোল্ডার ক্রিয়েট করলাম, ফোল্ডার নাম দেই মাই মাই ওয়েবসাইট মাই ওয়েবসাইট নাম দিলাম একটা। তো এর ভিতরে আমরা এখন দিব যে একটা ফাইল ক্রিয়েট করব। ফাইলের নাম দিতেছি যে আমি index.html। তো এখন আজকে আমরা সিএসএস শিখব। তো অবশ্যই এখানে কি একটা সিএসএস ফাইল থাকা দরকার। তো সেই জন্য আমি আরেকটা ফাইল ক্রিয়েট করতেছি। এখানে আমি নাম দিলাম style.css। এই তো এখানে আমাদের একটা ফোল্ডার আছে HTML আর একটা ফোল্ডার আছে style.css। এখন যদি আমরা এই যে এখানে মাই ওয়েবসাইট যে ফোল্ডারটা ছিল, এটা যদি আমাদের অ্যাটমে নিতে চাই, অ্যাটমে নেওয়ার জন্য আমাদেরকে এটা কি যা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যেখানে ফোল্ডারটা ক্রিয়েট করছি, তোমরা যেখানে ক্রিয়েট করো না কেন, জাস্ট ফোল্ডারটাকে ড্র্যাগ করে অ্যাটমে নিয়ে আসবা। ঠিক আছে, এই আমাদের HTML ফাইল আর CSS ফাইলটা এখানে চলে আসছে। তো চলো সিএসএস তোমরা যা শিখবা আমি তোমাদের যা যা শেখাবো তোমাদের জন্য আমি একটা সিলেবাস তৈরি করে রাখছি। আমি সিলেবাসটা ওপেন করি। তো এটা হচ্ছে ডক্স ফাইল, সিএসএস প্রপার্টিস লিস্ট। তো একটা ওয়েবসাইট বানানোর জন্য তোমাদের যতগুলো সিএসএস প্রপার্টি লাগবে মোটামুটি এখানে সব কিছু দেওয়া আছে। তোমরা যদি শুধুমাত্র আমার এই সিলেবাসের দেওয়া সিএসএস প্রপার্টিগুলো শিখতে পারো তাহলে ইনশাল্লাহ তোমরা যে কোনো ধরনের ওয়েবসাইট ডিজাইন তৈরি করতে পারবা।
অ্যাবাউট তোমার 95% এখানে কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে আমি তোমাদের এই লেসনে এগুলো শেখাবো ইনশাল্লাহ। তো দেখো, যেহেতু আমরা সিএসএস নিয়ে কাজ করবো, আমরা আবার অ্যাটমে ফিরে যাই। এবার এখানে আমাদের যে এইচটিএমএল ফোল্ডার ফাইলটা আছে, আমি জাস্ট এখানে টাইপ করবো এইচটিএমএল। টাইপ করার পর আমি ইন্টারফেস করলাম, এখানে এইচটিএমএল সম্পূর্ণ বয়লার প্লেট চলে আসছে। ঠিক আছে, তো আমরা জানি যে হেডের ভিতরে সব কি সিএসএস ফাইলগুলা লিঙ্ক আপ করা হয়। তো এখানে যে সিএসএস ফাইলটা আছে, আমি কি করবো যে এখানে সিএসএস ফাইলটাকে কিন্তু লিঙ্ক আপ করাতে হবে। ঠিক আছে, তো লিঙ্ক আপ করানোর জন্য ফার্স্টে তোমরা টাইপ করবা লিঙ্ক, এবার এন্টার প্রেস করো। দেখো এখানে কিন্তু লম্বা একটা ডিটেলস চলে আসছে। তো এই ফাইলটাকে লিঙ্ক আপ করানোর জন্য আমাদেরকে এই যে এখানে এইচরেফ আছে, এইচরেফের ভিতরে এই যে এখানে ডট সিএসএস এর আগে যা আছে সব কিছু কেটে দিতে হবে। তো এখানে সিএসএস ফাইলের নাম হচ্ছে স্টাইল ডট সিএসএস, তো আমি এখানে লিখলাম স্টাইল ডট সিএসএস। তো সিএসএস ফাইলটা কিন্তু এখন এইচটিএমএল ফাইলের সাথে লিঙ্ক আপ হয়ে গেছে। তো আমরা দেখাই কীভাবে লিঙ্ক আপ হয়েছে। তো এখানে যে বডি আছে, বডির ভিতরে আমরা কি একটা ডিপ নিলাম। তো ডিপ ক্লিক করার পরে এন্টার প্রেস করার পরে দেখা কিন্তু একটা অটোমেটিক ক্লাস চলে আসছে। তো এটা অটোমেটিক কি তোমার সফটওয়্যারে তোমার অ্যাটম অথবা নোটপ্যাড প্লাস প্লাস সবগুলোতে চলে আসবে। যদি নোটপ্যাডে না আসে, নোটপ্যাড প্লাস প্লাসে, তাহলে এটা তোমাদের ম্যানুয়ালি টাইপ করে নিতে হবে। ঠিক আছে, তো এই আর কি। এবার আমি ডিপের ভিতরে একটা প্যারাগ্রাফ নিলাম। প্যারাগ্রাফের মধ্যে আমি কিছু টেক্সট নিই। তো টেক্সট নেওয়ার জন্য আমি এখন গুগলে সার্চ করি যে টেক্সট। তো এখন আমি এখান থেকে কিছু টেক্সট কপি করি। এখানে কি এই যে আমি এই প্রথম লাইনটা আমি এখান থেকে কপি করতেছি। তো কপি করার পর আমি এখন যে আমার এই যে অ্যাটম আছে, জাস্ট এখানে প্যারাগ্রাফের ভেতর এখানে পেস্ট করে দিলাম। তবে আমি সেভ করি। তো সেভ করার পর আমরা যদি এখন এই যে আমাদের এই ওয়েবসাইটটাকে যদি আমরা যা এখানে কোডিং করছি, এটা যদি আমরা ব্রাউজারে দেখতে চাই, তাহলে ব্রাউজারে ওপেন করার জন্য আমাদেরকে অ্যাটমের শর্টকাট হচ্ছে কন্ট্রোল-শিফট-সি। কন্ট্রোল-শিফট-সি একসাথে প্রেস করলে এই যে এইচটিএমএল ফাইলটা আছে, এটা লোকেশনটা কপি হয়ে যাবে। তো এবার আমি এটা ব্রাউজারে ওপেন করি, কন্ট্রোল-ভি দ্বারা পেস্ট করলাম। তো দেখো আমরা যে একটা প্যারাগ্রাফ নিয়েছিলাম, এটা কিন্তু এখানে শো করতেছি। তো এবার আমরা কি প্যারাগ্রাফটা সিএসএস করব। তো সিএসএস করার জন্য আমি এখানে যে সিএসএস ফাইলটা আছে আমি এখানে গেলাম। তো সিএসএস করার জন্য তোমরা যার সিএসএস করবা, যেমন এটা কি এখানে আমি প্যারাগ্রাফে সিএসএস করব পি ট্যাগ। তো যাকে সিএসএস করবা তাকে সিএসএস এ সিলেক্ট করতে হবে। তো সিএসএস এ তাকে সিলেক্ট করার জন্য যেহেতু আমি প্যারাগ্রাফ নিয়েছিলাম, জাস্ট পি টাইপ করবা। তো পি টাইপ করার পর এবার আমি চাইতেছি যে আমাদের যে সিলেবাসে যা এখানে দেওয়া আছে, তো এখানে আমাদের সিএসএস যে প্রপার্টিস লিস্টগুলো আছে আমাদের সিলেবাসে, তো ফার্স্টে আছে টেক্সট প্রপার্টিস। তো টেক্সট প্রপার্টিস অনেকগুলো আছে, দেখো লেটার স্পেসিং, লাইন হাইট, অনেকগুলা। তো ফার্স্টে আমরা দেখবো লেটার স্পেসিং। তো আমরা এখানে যে প্যারাগ্রাফটা আছে, আমরা এখানে প্যারাগ্রাফে লেটার স্পেসিং দিব। তো লেটার স্পেসিংটা কি আমি তোমাদের দেখাই এখানে। সাপোজ আমি লেটার স্পেসিং দিলাম যে 10 পিক্সেল। তো সিএসএস যখন তোমরা কাউকে সিলেক্ট করবা, যেমন আমি এখানে প্যারাগ্রাফকে সিলেক্ট করলাম, ঠিক আছে। তো প্যারাগ্রাফ সিলেক্ট করার জন্য জাস্ট পি ট্যাগ দিলে হবে, তার পি যে ট্যাগটা সেটা দিলে হবে, এবং তারপর কি সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আর এই দুইটা ব্র্যাকেটের ভিতরে কিন্তু তোমাদের সিএসএস এর প্রপার্টিগুলো দিতে হবে। এবং তুমি সিএসএস প্রপার্টি দেওয়ার পরে তুমি যে ভ্যালুটা দিচ্ছ, যেমন 10 পিক্সেল, এরপরে অবশ্যই সেমিকলন দেওয়া লাগবে। ঠিক আছে, সেমিকলন না দিলে সেটা এরর দেখাবে, সেটা ক্লোজ হবে না। মানে সেমিকলন দিয়ে বোঝায় যে এখানে এই যে প্রপার্টিটা আছে এখানে ক্লোজ হয়ে গেছে। তো এবার সেভ করি, কন্ট্রোল-এস দ্বারা সেভ করলাম। সেভ করার পর আমরা আমাদের ব্রাউজারে যাই। দেখো এখন লেটার স্পেসিং কিন্তু লেটারদের মধ্যে অনেক স্পেস হয়ে গেছে। যে লেটারগুলো ছিল এখানে কিন্তু আগে কিন্তু গ্যাপ ছিল না, এখন কিন্তু গ্যাপ চলে আসছে। তো এটা হচ্ছে সিএসএস এর কারণে। সিএসএসটা কীভাবে এখানে আসছে, যে
আমরা কিন্তু এই যে আগে লিঙ্ক আপ করাইছিলাম এখানে, হ্যাঁ, এই যে সিএসএস ফোল্ডারটা আছে, সিএসএস ফোল্ডারটাকে কি আমরা এখানে লিঙ্ক আপ করাইছিলাম, এই জন্য কিন্তু আমাদের এখানে সিএসএসটা কাজ করতেছে। আর যদি আমরা এখানে লিঙ্ক আপ না করাই তাহলে কিন্তু ওইটা কাজ করবে না। তো অবশ্যই সিএসএস ফাইলকে লিঙ্ক আপ করাতে হবে। তো এই হচ্ছে আমাদের ডেটা স্পেসিং। আশা করি ডেটা স্পেসিং বুঝতে পারছো। তুমি যতই মনে করো আমি এখানে 30 পিক্সেল দিলাম, তাহলে কিন্তু স্পেসটা আরও বেশি হয়ে যাবে। এই যে আরও বেশি হয়ে গেছে এখন। তো এই আর কি। তো তারপর আমি দেখি তারপর কি আছে, তো দেখাই তারপর আছে লাইন হাইট। তো লাইন হাইটটাকে আমি দেখাই। সাপোজ এখানে এই যে প্যারাগ্রাফটা আছে, আমি এর নিচে আরেকটা প্যারাগ্রাফ নিলাম। এই যে এখানে প্যারাগ্রাফটা আছে, আমি এই প্যারাগ্রাফটা কপি করতেছি। তো এখানে যে প্যারাগ্রাফটা আছে আমি এটা কপি করতেছি এখন। তো এটা কপি করার জন্য জাস্ট এখানে মার্ক করার পরে এটা কন্ট্রোল সি দ্বারা কপি এবং আবার কন্ট্রোল ভি দ্বারা পেস্ট হয়ে গেছে। তো এটা এখন আমি সেভ করার, তোমরা যতবার টাইপ করবা এখানে, যতবার কোনো কোডিং দিবা বা কোনো কিছু লিখবা, লেখার পর অবশ্যই কন্ট্রোল এস দ্বারা সেভ করা লাগবে, বারবার সেভ করতে হবে এটা। তো উপর এখানে যে সিএসএস ফাইলটা আছে, এখানে ডেটা স্পেসিংটা আমি দরকার নেই, এটা কেটে দিই আমি। তো এবার আমরা কি দিব, লাইন হাইট। আমাদের এখানে কি আছে, লাইন হাইট। তো লাইন হাইটটা কীভাবে কাজ করে আমি তোমাদের দেখাই। তো সাপোজ আমি এখানে লিখলাম লাইন হাইট। তো এবার দেখো এখানে কিন্তু লাইন হাইট দেখো শো করতেছে। তো জাস্ট আমরা এন্টার প্রেস করি, লাইন হাইট চলে আসছে। তো আমি এখন দিলাম লাইন হাইট 2। তো অবশ্যই এখন কি সেমিকোলন দেওয়া লাগবে এটা শেষ করার জন্য। তো এবার সেভ করো, সেভ করার পর এই যে এখন আমি ব্রাউজার এটা রিলোড দিই। তো দেখো এখানে এই প্যারাগ্রাফটা শো করে নাই, কেন করে নাই, আমি সেভ করি, সেভ হয় নাই মনে হয়। তো হ্যাঁ, তো দেখো এখানে চলে আসছে। তো লাইন হাইট যদি আমি না দিতাম তাহলে দেখো কি হতো। সাপোজ আমি এটা এখন আপাতত কমেন্ট করে রাখি, কন্ট্রোল এস। তো দেখো লাইন হাইট না দিলে এমন ছিল, আর যদি লাইন হাইট আমি দিতাম তখন সাপোজ লাইন হাইট দিলাম 5। এবার সেভ করি, সেভ করার পর দেখো এখন কিন্তু অনেক স্পেস অনেক বেশি হয়ে যাবে। এই যে দেখো এখন কিন্তু এই একটা লাইন থেকে অন্য একটা লাইন অনেক বিরাট গ্যাপ হয়ে গেছে। এই হচ্ছে লাইন হাইটের কাজ, ঠিক আছে। তো এখন আরেকটা প্রসেস আমি দেখাই। সাপোজ এই যে এখানে একটা প্রপার্টি আছে লাইন হাইট। তো এটা যদি আমি এটাকে কমেন্ট করা যায়, কমেন্ট করার জন্য এটা সবার আগে এখানে মার্ক করা লাগবে। মার্ক করার পর কিবোর্ডের কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশে ক্লিক করতে হবে একসাথে, কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ ক্লিক করে এটা কিন্তু এখন কমেন্ট আকার হয়ে যাবে। তো এখন কিন্তু এই লাইন হাইটটা এটা কাজ করবে না। তারপর এখন সেভ করি কন্ট্রোল এস দ্বারা, তো রিফ্রেশ দিই, দেখো এখন কিন্তু এটা কাজ করবে না, ঠিক আছে। তো এইভাবে সিএসএসে কমেন্ট করা যায়। তো আবার যদি আমি এটা কমেন্ট আউট করতে চাই তাহলে আবার মার্ক করব, মার্ক করার পর কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ আবার আমি একসাথে চেপে ধরবো, তাহলে এটা আবার আগের মতো হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার লাইন হাইটের কাজ। তো তারপর দেখি তারপর কি আছে, তারপর আছে আমাদের টেক্সট অ্যালাইন। তো টেক্সট অ্যালাইন এর 3টা প্রপার্টি আছে, সেন্টার, লেফট, রাইট, ঠিক আছে। এই 3টা শিখলেই হবে তোমাদের। তো টেক্সট অ্যালাইন আমি এবার দেখাই তোমাদের। তো আমি এখানে এক কাজ করি যে তো যদি আমি এখানে দেই টেক্সট অ্যালাইন, তো ফার্স্ট আমি দিলাম সেন্টার, তো সেভ করি, এবার রিফ্রেশ দিই। তো দেখো এবার টেক্সট অ্যান্ড সেন্টার দেওয়ার পর টেক্সটগুলো কি এখন মাঝখানে চলে আসছে কিন্তু, ঠিক আছে, একদম মাঝখানে। তো কোনো কিছু যদি তোমরা মাঝখানে আনতে চাও তাহলে তোমাদেরকে টেক্সট অ্যান্ড সেন্টার ব্যবহার করতে হবে। হচ্ছে টেক্সট অ্যান্ড সেন্টারের কাজ। তুমি ইচ্ছা করলে এখানে মানে সাপোজ আমি এখানে একটা H2 দিলাম, তো এখানে দিলাম যে দিস ইজ আওয়ার কান্ট্রি। এবার সেভ করি। তো সেভ করার পর এবার ব্রাউজার রিফ্রেশ করি, দেখো এটা কিন্তু দিস আওয়ার কান্ট্রি এখন বাম পাশে আছে। তো এটা যদি মাঝখানে আনতে যাই তাহলে এটাকে সিএসএস দিয়ে আনতে হবে। তো সিএসএস দিয়ে আনার জন্য সবার আগে কী করতে হবে, যে তার যে
ট্যাগটা আছে, যেমন এটা ট্যাগটা কি H2। হুম, একে সিএসএস এ আগে সিলেক্ট করতে হবে। তো সিএসএস এ সিলেক্ট করার জন্য জাস্ট H2 লিখবো, তারপর কি সেকেন্ড ব্র্যাকেট দেব, এবং এই যে মাঝখানে আমরা দেব যে টেক্সট অ্যালাইন সেন্টার। এখন কিন্তু এটা সেন্টারে চলে আসার কথা। তো রিফ্রেশ করি, এই যে দেখো কিন্তু সেন্টারে চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে তোমরা ইচ্ছা করলে শুধু প্যারাগ্রাফ বা H2 এসব না, তোমরা যা খুশি সব কিছুকেই মাঝখানে নিতে পারো। ঠিক আছে, মাঝখানে আনতে পারো। তোমরা ইচ্ছা করলে ইমেজকে আনতে পারো, কোনো অ্যাঙ্কর ট্যাগকে আনতে পারো, যা খুশি ইচ্ছা করে যে ডিপকে আনতে পারো। ঠিক আছে, মানে কোনো কিছুকে সেন্টারিং করার জন্য টেক্সট অ্যালাইন সেন্টারকে ইউজ করা হয়। তো সিএসএস আমি তোমাদের একটা ট্রিক্স বলি যে সিএসএস কীভাবে তাড়াতাড়ি শিখবা। তাড়াতাড়ি শেখার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে হাতে কলমে শিখবা। ঠিক আছে, কারণ হাতে কলমে তোমরা জাস্ট মেন পয়েন্ট নোট করে রাখবা যে কোনটার কী প্রপার্টি, কোনটার কী কাজ। তো যদি হাতে কলমে তোমরা নোট করে রাখো তাহলে তোমাদের শিখতে সর্বোচ্চ 1 সপ্তাহ লাগবে সিএসএস শিখতে। ঠিক আছে, সিএসএস না মানে তোমাদের সব কিছুই, বুটস্ট্র্যাপ বলো, যে করি বলো, সব কিছুই তোমরা হাতে কলমে শেখার চেষ্টা করো। তাহলে যেখানে 1 মাসে তোমাদের কোর্স কমপ্লিট করার কথা, সেখানে কোর্স কমপ্লিট হয়ে যায় 15 দিনে বা 10 দিনে। ঠিক আছে, তো তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। তো তারপর দেখি টেক্সট লাইন লেফটের কাজ কি। তো লেফটের কাজ আশা করি তোমরা বুঝতে পারছো, এটার জন্য বোঝায়। তো আমি এখানে দেখো এই যে টেক্সট লাইন সেন্টার, এর নিচে আমি দিলাম যে টেক্সট লাইন লেফট। হুম, তো সেভ করলাম। তো আচ্ছা, তোমাদের একটা কোশ্চেন করি, ধরো যে আমি ফার্স্টে দিলাম টেক্সট লাইন সেন্টার, তারপর দিলাম টেক্সট লাইন লেফট। এখন বলো কোনটা কাজ করবে? ঠিক আছে, এই সেন্টার, এটা কি সেন্টার হবে নাকি লেফটে চলে যাবে? তো আমি রিফ্রেশ করি, দেখো আউটপুটটা কী হয়। এটা কিন্তু লেফটে চলে গেছে। লেফটে চলে যাওয়ার কারণ কি? এটা কিন্তু শো করতেছে না। তো ব্রাউজার কি করে, আমরা যেখানে কোডিং করছি কোডগুলা কিন্তু একদম টপ থেকে বটম, উপর থেকে নিচে লাইন বাই লাইন রিড করবে। ঠিক আছে, একদম উপর থেকে নিচে। তো ব্রাউজার কী করছিল, ফার্স্টে টেক্সট লাইন সেন্টারে রিড করছিল, তখন কি হয়েছিল, যেটা সেন্টারে ছিল। তারপর যখন সে নিচে দেখলো একটা প্রপার্টি আছে লেফট, তখন কি এই সেন্টারটা আর হইলো না। ঠিক আছে, তখন সেন্টারটা না হয়ে তখন সে লেফটে চলে গেছে। তো তোমরা যে কোনো সিএসএস দাও, সবার আগে যে নিচে থাকবে, ও সরি, অ্যাটম আবার একটা ওপেন হয়ে গেছে। তো যে সবার নিচে থাকবে তার কি প্রাধান্যটা বেশি থাকবে। ঠিক আছে, তো এই হচ্ছে টেক্সট লাইন লেফটের কাজ। তো এটার কাজ নাই, এটা আমি কেটে দিলাম উপরেরটা। তো এখন আমি রাইট দিই, টেক্সট লাইন রাইট দিলে কি এটা ডান পাশে চলে যাবে। তো আমি এখানে জাস্ট এখানে এডিট করি টেক্সট লাইন রাইট, রাইট। তবে সেভ করো, সেভ করার পর রিফ্রেশ করো, দেখো আমি কিন্তু ডান পাশে চলে গেছে। এই আর কি। তো আশা করি এটা বুঝতে পারছো, এটা খুব ইজি। তারপর কি আছে দেখো, টেক্সট ডেকোরেশন। ঠিক আছে, ওভারলাইন, লাইন থ্রো, আন্ডারলাইন। তো টেক্সট ডেকোরেশন এই যে এই 3টা প্রপার্টি আছে। তো টেক্সট ডেকোরেশন আমি তোমাদের দেখাই যে সাপোজ আমি H2 এখানে দিলাম টেক্সট ডেকোরেশন। তো ফার্স্টে আমাদের এখানে কি ছিল, ওভারলাইন। তো আমরা এখানে যদি ওভারলাইন দিই, তো দেখো এখানে কি হয়, এই যে দেখো উপরে একটু লাইন চলে আসছে উপরে। ঠিক আছে, এর উপরে একটা লাইন চলে আসছে। তো ওভারলাইন দিলে তোমাদের উপরে একটা আন্ডারলাইনের মতো একটা চলে আসবে। এ হচ্ছে ওভারলাইনের কাজ। টেক্সট ডেকোরেশন ওভারলাইন দিলে উপরে একটা দাগ চলে আসবে। আর যদি আমরা এখানে দিই যে আন্ডারলাইন, তো এটা তো অবশ্যই তোমরা বুঝতে পারতেছো, এটা কি নিচে চলে আসবে আন্ডারলাইনটা। এই দেখো নিচে চলে আসছে। আর যদি আমরা লাইন থ্রো দিই তাহলে, আমি এই যে সিলেবাসটা তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া দিব, তোমরা এখানে ডাউনলোড করে নিও। ঠিক আছে, তো আমরা এখানে এখন দিব কি লাইন থ্রো, লাইন থ্রো। তো সেভ করি, সেভ করার পর রিফ্রেশ করলাম, এই দেখো এখন কিন্তু এই যে লাইনটা কিন্তু মাঝখান দিয়ে গেছে। ঠিক আছে,
তো এইভাবে তোমরা কোনো কিছু ইচ্ছা হলে কাটতে পারো। অনেক সময় দেখবা যে অনেক ওয়েবসাইটে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করার সময় অফার দেয়। আগে ছিল 300 টাকা, এখন এটা কেটে দিল 250 টাকা। তো এই লাইন থ্রোর মাধ্যমে এটা করা হয়, ঠিক আছে? এই আর কি। তারপর দেখি আমাদের কি আছে, টেক্সট ইনডেন্ট। তো টেক্সট ইনডেন্ট আমি তোমাদের দেখাই। সাপোজ আমি এখন টেক্সট এটাতে দিই, হ্যাঁ, এই যে উপরে প্যারাগ্রাফটা আছে না, এটাতে দিই। তো টেক্সট ইনডেন্ট দিই আমি, টেক্সট ইনডেন্ট। সাপোজ আমি টেক্সট ইনডেন্ট দিলাম 100 পিক্সেল। হুম তো এবার সেমিকোলন দিলাম। তো এবার সেভ করি। আমি একটা কথা বারবার বলি, তোমরা অবশ্যই এটা সেভ করবা, যতবার টাইপ করবা সেভ করতে হবে। নতুন নতুন যখন তোমরা কোডিং করবা তখন সেভ করতে তোমাদের মনে থাকবে না। আমি যখন ফার্স্টে কোডিং করতাম নতুন নতুন, তখন আমার এই জিনিসটা অনেক প্রবলেম হতো। তো বারবার কিন্তু সেভ করতে হবে তোমাদের। তো এবার আমি এটা সেভ করি এখানে, দেখো। আচ্ছা, লাইন থ্রোটা তোমাদের বোঝার জন্য আমাকে এই যে এটা কেটে দিতে হবে না, তোমরা বুঝবা। ওপরে টেক্সট সেন্টার যে আছে এটা কেটে দিই, হ্যাঁ। এবার দেখো, এবার আমি সেভ করি। এবার রিফ্রেশ দিই এখানে। তো দেখো, লাইন থ্রো দেওয়ার কারণে এখানে সামনে কিন্তু 150 পিক্সেলের গ্যাপ হয়ে গেছে, ঠিক আছে? সরি, টেক্সট ইনডেন্ট দেওয়ার কারণে। যদি এটা না থাকতো টেক্সট ইনডেন্ট, সাপোজ এটা আমি কমেন্ট করি, কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ একসাথে প্রেস করে ধরলাম, কমেন্ট হয়ে গেছে। তো এবার সেভ করি, দেখো এবার কিন্তু এটা একদম বাম পাশে চলে আসবে, এই যে দেখো, ঠিক আছে? তো টেক্সট ইনডেন্টের কাজ হলো যে তুমি যত পিক্সেল দিবা সে এত পিক্সেল ডান দিকে সরে যাবে, ঠিক আছে? এবার সেভ করো আবার। তো এখানে এই যে 150 পিক্সেল ডান দিকে সে সরে গেছে। এটা হচ্ছে টেক্সট ইনডেন্টের কাজ। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা তারপর দেখি, তারপর কি আছে আমাদের, টেক্সট ট্রান্সফর্ম, ঠিক আছে? টেক্সট ট্রান্সফর্ম তোমাদের দেখায়। তো এবার সাপোজ আমি যে কাকে দিব, এইচটোকে দিই, হ্যাঁ। হ্যাঁ, এইচটোকে দিই। এইচ2টা টেক্সট লাইন রাইটে চলে আসছে না, এটা আমি কেটে দিই উপরে। আমি কেটে দিলাম। তোমরা এখন কি শিখবো, যে আমাদের টেক্সট ট্রান্সফর্ম। সাপোজ আমি টাইপ করলাম এখানে টেক্সট ট্রান্সফর্ম। তো টেক্সট ট্রান্সফর্মের তোমার প্রায় 3টা প্রপার্টি আছে, ঠিক আছে? 3টা শিখলে হবে আর কি। তো এখানে আমি দিই নাই, তো আমি এখানে লিখে দিই। টেক্সট ট্রান্সফর্মের 3টা প্রপার্টি হচ্ছে তোমার, হচ্ছে ক্যাপিটালাইজড, ঠিক আছে? এটা হচ্ছে আপার কেস, আর একটা হচ্ছে লোয়ার কেস। এ হচ্ছে তোমাদের টেক্সট ট্রান্সফর্মের 3টা প্রপার্টি। তো আমি এখন ফার্স্টে দিব যে ক্যাপিটালাইজড, ঠিক আছে? তো ক্যাপিটালাইজ যদি দেই, মানে হচ্ছে কি, এই যে H2টা আছে, এই যে H2, ঠিক আছে? এই যে H2 আছে এখানে, যে H2, সে কি এখন এখানে যে ওয়ার্ডগুলো আছে, ঠিক আছে, সব কিছু এখন বড় বড় হাতের হয়ে যাবে। তো এবার আমি এটা এই যে এখানে দেওয়ার পর রিফ্রেশ করি, সেভ করি, সেভ করার পর ব্রাউজার রিফ্রেশ করি। তো দেখো এখন যে আওয়ার কান্ট্রি কিন্তু পুরাটাই দেখো এখানে বড় হাতের হয়ে গেছে, ঠিক আছে? আর যে দিস ইজ আওয়ার কান্ট্রি, তো ক্যাপিটাল হয়ে গেছে, টি ক্যাপিটাল হয়ে গেছে, ইজ ক্যাপিটাল হয়ে গেছে, আওয়ার ও ক্যাপিটাল হয়ে গেছে, সি কিন্তু ক্যাপিটাল হয়ে গেছে। কিন্তু আমাদের যে এখানে, এই যে এখানে কিন্তু সবগুলো কিন্তু ছোট হাতের ছিল, যে দিস ইজ আওয়ার সব কিছু ছোট হাতের ছিল। আমরা যেহেতু এখানে H2কে কী করছি, এখানে দেখো আমরা ক্যাপিটালাইজ করে দিছি। তার মানে এখন যে এই যে এই দিস একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতে হয়ে গেছে, ঠিক আছে? সবগুলোর প্রথম অক্ষর কি বড় হাতে হয়ে যাবে। এটা হচ্ছে ক্যাপিটালাইজের কাজ। তো আমরা যদি এখন দিই যে তারপর কি আছে, ক্যাপিটালাইজ, সরি এখানে, হ্যাঁ ক্যাপিটাল, তারপর হচ্ছে আপার কেস। তো সাপোজ আমি এখন দিলাম যে আপার কেস, তো আপার কেস দিলে কী হবে, এবার সেভ করো, সেভ করার পর আমি এখানে রিফ্রেশ করি। দেখো এখন কিন্তু সবগুলা বড় হাতের হয়ে গেছে, যতগুলা আলফাবেট ছিল এখানে সবগুলাই কিন্তু বড় হাতের হয়ে গেছে। যেমন দিস ইজ আওয়ার কান্ট্রি, সব বড় হয়ে গেছে এখন, ঠিক আছে? এটা হচ্ছে আপার কেসের কাজ। আপার কেস কি তোমাদের
সব কিছু একদম বড় হাতের করে দিবে, আর ক্যাপিটালাইজ শুধুমাত্র ওয়ার্ডের প্রথম অক্ষরটাকে বড় বড় হাতের করবে। এবার যদি আমরা লোয়ার কেস দিই, এগুলো অনেক ইজি, ঠিক আছে, এগুলো তোমরা এমনি পারবা। সেভ করলাম, এখন কি ছোট হাতের হয়ে যাবে এগুলো, এই দেখো ছোট হাতের হয়ে গেছে, ঠিক আছে। তো এগুলো আসলে কঠিন কিছু না। তো আশা করি তোমরা বুঝতেছো, যদি না বুঝো তাহলে অবশ্যই কমেন্ট করবো, আর ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাইবা ভাইয়ারা, কারণ অনেক কষ্ট করে ভিডিও এডিট করতেছি, ভিডিও মানে টিউটোরিয়াল করতেছি। তো তারপর তারপরে তো ভার্টিক্যাল অ্যালাইন, তারপর হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনের তিনটা প্রপার্টি আছে, বেজ লাইন, টেক্সট টপ, টেক্সট বটম, ঠিক আছে। তো ভার্টিক্যাল অ্যালাইন বোঝানোর জন্য আমাদেরকে একটা ইমেজ আনতে হবে, ঠিক আছে। তো ইমেজ আমি কোথা থেকে ডাউনলোড করবো? তোমরা জানো যে ইমেজ ডাউনলোড করার জন্য সবচেয়ে বেস্ট সাইট হচ্ছে কি pixels.com। pixels.com, এই সাইটে যাইবা, এখান থেকে তুমি বিভিন্ন সাইজের, তোমার যে সাইজের মন চায় তুমি এই সাইজের পিকচার ডাউনলোড করতে পারবা। তো আমার নেটের অবস্থা এত ভালো না, নেটের অবস্থা খুব খারাপ, তাই এখানে লোড ভিতরে টাইম লাগতেছে। এই তো এই সাইটটা চলে আসছে। তো আমাদের সাপোজ একটা ছবি ডাউনলোড করি, এই যে এখানে আমি এটা ডাউনলোড করি, ঠিক আছে। ডাউনলোড করে এখান থেকে চাইতেছি যে 30 আমি চাইতেছি যে 50/40, ঠিক আছে, এই সাইজের ছবি ডাউনলোড হোক। তো এটা আমি সেভ করলাম এখানে। তো এখন যে এই যে আমাদের একটা ছবিটা আছে, এবার এটাকে আমরা আমাদের যে প্রজেক্টের ফোল্ডারটা আছে ফোল্ডারে নিতে হবে, ঠিক আছে। তো আমাদের ফোল্ডারটা কোথায়? মাই ওয়েবসাইট, ঠিক আছে, এই যে আমাদের মাই ওয়েবসাইট আমি ফোল্ডার ছিল। তো এখানে আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করি, ফোল্ডারের নাম দিলাম যে আইএমজি, মানে ইমেজ, ঠিক আছে। তো তোমরা ইচ্ছা করে যে কোনো নাম দিতে পারো, কোনো সমস্যা নাই। এই ইমেজ ফোল্ডারের ভিতরে আমি চাইতেছি কি যে আমি এখন একটা পিকচার ডাউনলোড করলাম এটাকে নিয়ে যাওয়ার জন্য। তো আমি জাস্ট এখান থেকে ড্র্যাগ করে এই যেখানে নিয়ে গেলাম, ঠিক আছে। এবার দেখো এই ইমেজটার কিন্তু নাম অনেক বড়, এটাকে ছোট করে দিই। এত বড় নাম যদি তুমি কোরিডোরে টাইপ করো তাহলে কিন্তু অবস্থা কাহিল হয়ে যাবে ভাই। তো নাম দিলাম এখানে P1, তো সেভ করি, সেভ হয়ে গেছে। তো আমরা এই যে আমাদের প্রজেক্ট ফোল্ডারে যা যা টাইপ করবো, যা যা আনবো সব কিছু কিন্তু অটোমেটিক আমাদের অ্যাটমে চলে আসবে। এই যে দেখো আমাদের অ্যাটমে কিন্তু ইমেজ, তারপর পিকচার সব কিছু চলে আসছে, ঠিক আছে। তো এই আমরা যদি ভার্টিক্যাল অ্যালাইন বুঝতে যাই তাহলে এই জন্য আমি একটা পিকচার দিয়ে ভালো করে তোমাদের বুঝাইতেছি, এই জন্য আমি পিকচারটা ডাউনলোড করলাম। তো এখন আমি এই যে ইমেজটা এখানে আমি এক কাজ করি, তো এই যে প্যারাগ্রাফটা আছে উপরে, এই প্যারাগ্রাফের ভিতরে আমি একটা ইমেজ নিব, এর ভিতরে একটা আইএমজি দেব, ঠিক আছে, নিলাম। তো এবার এখানে ইমেজটা কোথায় আছে এটা লোকেশনটা কি এখানে দিতে হবে, এই যে সোর্স ফোল্ডারে, যে সোর্স যে আছে না এই সোর্সের ভিতরে। তো ইমেজের ফোল্ডারটার নাম হচ্ছে আইএমজি। তারপর ইমেজের নামটা কি, ইমেজের নামটা হচ্ছে p1.jpg। তো এখানে দিব এই স্ল্যাশের পরে আইএমজি দেওয়ার পর অবশ্যই একটা স্ল্যাশ দিতে হবে, ঠিক আছে। তারপরে ইমেজের নাম হচ্ছে p1.jpg। এবার Ctrl+S দিয়ে আমি সেভ করলাম, হ্যাঁ। তো সেভ করার পর আমি একটু ব্রাউজারটা রিফ্রেশ করি। তো দেখো এখানে কিন্তু ইমেজটা চলে আসছে, ঠিক আছে। তো এবার দেখো আমি যদি এই যে প্যারাগ্রাফটাকে, ঠিক আছে, এই যে প্যারাগ্রাফটা আছে, এই যে এটাকে আমি বেজ লাইন দিব, ঠিক আছে। এটা আমি কি দেবো যে ভার্টিক্যাল অ্যালাইন। তো সাপোজ আমি দিলাম ভার্টিক্যাল অ্যালাইন, দিলাম বেজ লাইন। এবার সেভ করো, দেখো এবার আউটপুট কী হয়, কোনো চেঞ্জ হয় নাই, ঠিক আছে, কোনো চেঞ্জ হয় নাই। বেজ লাইনে এই যে প্যারাগ্রাফটা আছে সে একদম যেমন আছে তেমনই থাকে, কোনো চেঞ্জ হয় না। চেঞ্জ হয়েছে পরে এগুলো থেকে, যেমন টেক্সট টপ। তো আমি এখানে দিলাম যে বেজ লাইন না, এখানে বেজ লাইন না দিয়ে এখানে দিলাম যে
টেক্সট টপ। এবার সেভ করো। সেভ করার পর আমি এখানে ব্রাউজারটা রিফ্রেশ করি। আমার একটা হ্যাং হয়ে গেছে, ডেস্কটপ কাজ করতেছে না কেন? কন্ট্রোল এস সেভ করলাম, রিফ্রেশ করি। তো আমি এখানে একটু ইন্সপেক্ট করে দেখি কেন কাজ করতেছে না। ও নো, ভার্টিক্যাল লাইন এখানে সব কাজ করতেছে না। তো আমাদের ভুল হয়েছে, কারণ কি কারণ হয়েছে যে আমরা প্যারাগ্রাফকে ভার্টিক্যাল লাইন দিছি না, প্যারাগ্রাফকে দেওয়া যাবে না, এখানে যে ভেতরে যে আছে তারে দিতে হবে। ঠিক আছে, তো আমাদের ভুল হয়ে গেছে এখানে। তো আমরা এখানে যেটা আছে এটা কেটে দিই। তো এবার যে আমাদের ইমেজটা আছে, আমাদের ইমেজটাকে ভার্টিক্যাল অ্যালাইন করতে হবে। তো আমরা ইমেজটাকে যদি আমরা সিএসএস এ সিলেক্ট করতে চাই তাহলে কি লিখবো, জাস্ট আইএমজি। এবার সেকেন্ড ব্র্যাকেট। তো এবার কি করবো, আমরা ইমেজটাকে কি দেবো, যে ভার্টিক্যাল অ্যালাইন। তো আমরা দেবো কি, টেক্সট টপ। তো এবার সেভ করি। এখন ইনশাল্লাহ শো করার কথা। এই যে দেখো, টেক্সট টপ দিলে কি দেখো, সে কিন্তু নিচে চলে গেছে, তার পাশে যে টেক্সট করা ছিল সে উপর, তার উপরে আছে এবং সে নিচে আছে। এখন যদি আমি তারে দিই টেক্সট বটম, তখন কি হয়, তখন এই বিপরীতটা হবে। এবার সেভ করি। তো দেখো এখন সে উপরে চলে গেছে কিন্তু টেক্সটগুলো নিচে আছে, এই আর কি। আর যদি বেজ লাইন দাও তাহলে কিন্তু কোনো কিছু হবে না, যেমন ছিল তেমনই থাকবে। ঠিক আছে, এই আর কি। তোমাদের কোনো এলিমেন্টকে তোমার নিচে উপর নিতে চাও তাহলে তোমার কি, এই যে এই ভার্টিক্যাল অ্যালাইন এটা কাজ করবে। ঠিক আছে, বেজ লাইন, টেক্সট টপ, টেক্সট বটম, এ হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনের কাজ। ওয়ার্ড স্পেসিং খুবই ইজি। আমরা যেমন লেটার স্পেসিং শিখছিলাম, লেটারগুলোর মধ্যে স্পেস দিছিল, এবার ওয়ার্ডগুলোর ভিতরে স্পেস দেওয়ার জন্য ওয়ার্ড স্পেসিং ইউজ করা হয়। তো ফার্স্টে দেখো, তো আমরা যে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফে যে ওয়ার্ডগুলো, যেমন ট্যাক্স একটা ওয়ার্ড, মেসেজিং একটা ওয়ার্ড, অর একটা ওয়ার্ড, টেক্সটিং একটা ওয়ার্ড। তো এই যে এটাকে আমি ওয়ার্ড স্পেসিং দিব। ঠিক আছে, তো প্যারাগ্রাফগুলোকে একটু ওয়ার্ড স্পেসিং দেওয়ার জন্য আমি জাস্ট এখানে লিখবো প্যারাগ্রাফের ভিতরে ওয়ার্ড স্পেসিং। ঠিক আছে, তো ওয়ার্ড স্পেসিং কত দিব, যে এটা পিক্সেল হিসাব করা যায়। ফার্স্ট সাপোজ আমি দিলাম 5 পিক্সেল। তো এবার সেভ করি। দেখো এটা কিন্তু এমন আছে, এখন যদি আমি রিফ্রেশ করি, এই যে এখন কিন্তু স্পেসটা অনেক বড় হয়ে গেছে। তুমি স্পেসটা বাড়াই দিই তাহলে আরও ভালো করে বুঝতে পারো। সাপোজ আমি দিলাম 15 পিক্সেল, বা সেভ করো, তো রিফ্রেশ করি। এখন দেখো ওয়ার্ডগুলোর মধ্যে স্পেস অনেক বেশি হয়ে গেছে। ঠিক আছে, এ হচ্ছে ওয়ার্ড স্পেসিংয়ের কাজ। আশা করি তোমরা বুঝতে পারছো, কোনো সমস্যা হয় নাই। তো তোমাদের দেখো, তোমাদের মোটামুটি টেক্সট প্রপার্টিস এর মধ্যে যা যা ছিল এগুলো মোটামুটি শেষ। এগুলো তোমরা প্র্যাকটিস করবা। তোমরা, আমি যা যা দেখাইলাম এখানে প্যারাগ্রাফ নিয়ে দিছি। ঠিক আছে, এখানে প্যারাগ্রাফ দিলাম, মেস্ট্রো দিলাম, তোমরা ইচ্ছা মতো তোমাদের এই যে তোমাদের HTML ট্যাগগুলো আছে না, আমি যে আগে দিছিলাম তোমাদের, এই যে কোথায় জানি, আমি তোমাদের দেখাই। এই আমি তোমাদের এই যে পিডিএফটা কিন্তু আগের লেসনে দিয়ে দিছি। ঠিক আছে, তোমাদের HTML যে লেসনটা আছে এটাই দিয়ে দিছি, তোমরা যে এখান থেকে ডাউনলোড করে নিও। তোমরা এই যে এগুলা দিয়ে প্র্যাকটিস করবা। ঠিক আছে, যত ট্যাগ আছে এখানে, এই ট্যাগগুলো দিয়ে, এই ট্যাগগুলো নিয়ে তোমরা এই যে আমাদের এই এই যে এগুলা টেক্সট প্রপার্টিসের যা কিছু আছে সব কিছু প্র্যাকটিস করবা। তো আমরা পরে দেখি, পরে আমাদের কি আছে। এটা কেটে দিতে লাগবে না, সেভ ইয়েস। আচ্ছা, এটা কেটে গেছে, আমি আবার ওপেন করি। তো আমাদের পরে আছে যে ফন্ট প্রপার্টিস। ঠিক আছে, তো ফন্ট প্রপার্টিসটা আসলে যদি আমি এখন বিস্তারিত এখানে বলতে চাই তাহলে ভালো করে বোঝানো যাবে না, কারণ ফন্ট হচ্ছে কি তোমার, মূলত আমরা গুগল ফন্ট ইউজ করব। দেখো আমাদের এই যে এইটার সবার শেষ দিক দিয়ে এই যে গুগল ফন্টস নামে একটা, এই যে একটা তোমার প্রপার্টিস আছে। ঠিক আছে, এখানে কাস্টম ফন্টস, গুগল ফন্টস, এগুলো আমি তোমাদেরকে বিস্তারিত দেখাবো। তো এই যে এখানে যে ফন্টস আছে, এই যে এগুলা মোটামুটি
বেসিক ধারণা দেবো এখন, কারণ এগুলো এত বেশি ইউজ করা হয় না। ঠিক আছে, আমরা যখন গুগল ফন্টস দেখাবো নিজে নিচে এগুলাতে, তখন একদম বিস্তারিত আরও ভালো করে ডিপলি বোঝানো হবে এখানে। তো এগুলো আমি বেসিক ধারণা দিই এখন। তো ফন্ট প্রপার্টিসের ফার্স্টে কী আছে, ফন্ট ফ্যামিলি। ঠিক আছে, তো ফন্ট ফ্যামিলি তুমি যদি নেটে সার্চ করো, আমি দিলাম যে নেটে সার্চ করি যে ফন্ট ফ্যামিলি সিএসএস ফন্ট ফ্যামিলি, তো সার্চ করা দেখবে অনেক কিছু শো করতেছে, অনেকগুলো ফন্ট ফ্যামিলি শো করবে। তোমাদের যা কিছু দরকার হয়, যে কোনো হেল্প লাগলে গুগলে সার্চ করবা, দেবা গুগলে অনেক কিছু দিয়ে দিছে। দেখো সিএসএস ফন্ট ফ্যামিলি প্রপার্টি দেওয়া আছে, আমি এটা ওপেন করি। হুম, তো আমার নেটে খুব ঝামেলা ভাই, এই জন্য আমি করতেছি। তো ফন্ট ফ্যামিলি এখানে দেখো অনেকগুলা ওরা ফন্ট দিছে, যে এখানে এক দুইটা ফন্ট দিছে, দুইটা ফন্ট ফ্যামিলি দিছে। তো ফন্ট ফ্যামিলি আমি দেখি অন্য কোনো সাইটে আরও ভালো পাওয়া যায় কিনা। ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি, তো আসলে এখানে কিছু ফন্ট দেওয়া নাই। তো আমি এখানে যা আছে এটা দিয়ে দেখাই। ঠিক আছে, তো এখানে দেখো একটা ফন্ট ফ্যামিলি দেওয়া আছে, টাইমস নিউ রোমান, টাইমস সেরিফ। ঠিক আছে, তো এখানে তিনটা ফন্ট দিছে, টাইমস নিউ রোমান, টাইমস আর সেরিফ। যদি ব্রাউজারে কারো ব্রাউজারে এই যে এই ফন্ট টাইমস নিউ রোমান যদি না থাকে, তাহলে টাইমস ফন্টটা শো করবে, আর যদি টাইমসও না থাকে, দুইটার একটাও না থাকে, তাহলে সেরিফ ফন্ট শো করবে। ঠিক আছে, তো আমি এটা এখান থেকে কপি করি। কপি করার পর এবার আমি চাইতেছি যে এই যে H2 আছে, H2-র ফন্ট চেঞ্জ করবো, ফন্ট ফ্যামিলি। ঠিক আছে, তো এই যে H2 এখানে আছে, আমি এখানে জাস্ট যেটা কপি করছিলাম এখানে পেস্ট করে দিলাম। তো এবার সেভ করি। সেভ করার পর আমাদের এই যে এখানে জাস্ট এটা রিফ্রেশ করি। তো দেখো এখন কিন্তু এটা এমন বোল্ড আকারে আছে, তো এটা রিফ্রেশ করে দেখো কেমন হয়। কোনো চেঞ্জ হয় নাই, কারণ চেঞ্জ না হওয়ার কাহিনী আছে এখানে। আমার যে H2টা নিজেই বোল্ড, আমরা H2 দেবো না এখানে, এটা এখানে না দিয়া আমরা প্যারাগ্রাফে দিই। তো সেভ করি এখানে, এখানে ফন্টের কোনো চেঞ্জই হয় নাই, কোনো চেঞ্জ হয় নাই। তো আমি এক কাজ করি, চেঞ্জ হবে না কারণ আছে, তো এখানে কারণ হয়েছে কি, এই যে ফন্টটা আমরা যে ফন্টটা নিয়ে আসলাম, এটা আমাদের ব্রাউজারে সাপোর্ট নাই এই জন্য। ঠিক আছে, আমাদের ব্রাউজারে সাপোর্ট নাই, তো আমি অন্য একটা ফন্ট নিই, সিএসএস ফন্টস। যে এখানে কয়েকটা ফন্ট ফ্যামিলি দিছে ওরা, এই যে এখানে অনেকগুলো আছে, একটা আগেরটাই আছে। তো আমি এখান থেকে যেটা নিই, দেখি এটা সব করে কিনা, কপি করলাম। আর আমি এটা এখান থেকে এই যে এখানে পেস্ট করে দিই। এগুলো সাপোর্ট করবে না, কারণ এগুলো ব্রাউজারে সাপোর্ট নাই, ব্রাউজারে এই ফন্টগুলো ইনস্টল করা নাই এই জন্য। আমি রিফ্রেশ করে দেখি, যাক এখন এটা কিন্তু শো করছে। ঠিক আছে, এটা ফায়ারফক্সে এই ফন্টটা আছে এই জন্য। তো আসলে এই যে ফন্ট ফ্যামিলি না এইভাবে ইউজ করা হয় না। গুগল ফন্টসগুলো ডাউনলোড করে এই ফন্ট এইগুলো চেঞ্জ করা হয়। তো আমরা এটা সম্পর্কে বিস্তারিত ক্লাস নেব, সমস্যা নেই, তোমরা জাস্ট এটা ওইখান থেকে শিখবা। তো দেখো আগে কিন্তু আমি যেটা দিচ্ছিলাম এটা কিন্তু কাজ করে নাই, কারণ এটা ব্রাউজারে আসলে এই ফোনটা ছিল না, এই যে এটা আছে দেখে এই জন্য এখন কাজ করতেছে। তো আসলে তোমরা বুঝতে পারছো এটা এই জন্য এমন হয়েছে আর কি। তারপর দেখি আমাদের ফন্ট সাইজটা তোমাদের দেখায়। তো এই যে ফন্ট সাইজটা আসলে কি, সাপোজ আমি এখানে ফন্ট সাইজ দিলাম 10 পিক্সেল। যদি আমরা সেভ করি, তো দেখো কি হয়, এখন যে সাইজগুলো আছে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমি রিফ্রেশ করি, এখন কিন্তু অনেক ছোট হয়ে গেছে। তো এবার যদি আমি সাইজটা এখন বাড়াই দিই, সাপোজ 20 পিক্সেল দিলাম, 30 পিক্সেল দিই, বা সেভ করি, আবার এবার রিফ্রেশ করি, দেখো এখন বিরাট বড় হয়ে গেছে কিন্তু ঠিক আছে,
এ হচ্ছে তোমাদের ফন্ট সাইজের কাজ। কমাই দিই আমি 15 পিক্সেল দিই। তোমরা যদি কোনো ফন্টকে লেখাকে যদি টেক্সটকে ছোট বড় করতে চাও তাহলে এটা ইউজ করবা, ঠিক আছে। এখন দেখো আমি এখানে পিক্সেল হিসাব করলাম ফন্ট সাইজ। তো এটা আরেকটা প্রসেস আছে। আরেকটা প্রসেস হচ্ছে কি আরইএম দিয়ে সেভ করা, ঠিক আছে। আরইএম দিয়ে যেমন আমি দিলাম 1.5 আরইএম। তো এটা সেভ করি, রিফ্রেশ করি, তখন এটা বড় হয়ে গেছে, ঠিক আছে। তো আরএমটা আর হচ্ছে পিক্সেল মোটামুটি সেম। তো আরএম এর হিসাবটা আমি দেখাই। 1 আরএম হচ্ছে কি 16 পিক্সেল, ঠিক আছে। আমি তোমাদের দেখাই যে এখানে 1 আরএম সমান সমান কি 16 পিক্সেল। এটা মনে রাখবা, এই যে 1 আরএম কি 16 পিক্সেল, ঠিক আছে। তো আরএম ইউজ করবা, কারণ হচ্ছে কি অনেক সময় তুমি কি করো যে পিক্সেল দিয়ে হিসাব করো, ঠিক আছে। যে পিক্সেল দেই, সাপোজ আমি এখানে আবার এই 15 পিক্সেল দিলাম। আমি তোমাদেরকে ভালো করে বুঝাই দিই পিক্সেল দিয়ে কি প্রবলেমটা হয়, ঠিক আছে। সেভ করি, তো এবার সেভ করে দেখো পিক্সেল দিলাম। এবার যদি আমরা এই যে এখানে যে ব্রাউজারটা আছে এটাতে উইড যদি কমাই দিই, সাপোজ আমি Ctrl+Shift+M, তো দেখো আমি এটা উইড কমাই। তো অনেক সময় কি যখন অন্য কোনো ব্রাউজারে যাবে এটা উইড কমানোর সাথে সাথে না তোমার এই টেক্সটগুলা ছোট বড় হয়ে যায়, ঠিক আছে। অনেক সময় অনেকের ল্যাপটপে অনেক ডেস্কটপে এমন সমস্যা হয়। তো এটা সমস্যা হতে পারে পিক্সেল দিলে, অথবা তোমার মনে করো যদি আমরা এই যে পিক্সেল না দিয়ে যদি আমরা ইএম দিলে এমন হয়, এমন সমস্যা হয়। তো তোমরা ইএম অথবা পিক্সেল এসব না দিয়ে তোমরা কাজ করবা কি আরইএম দিবা, ঠিক আছে। আরইএম হচ্ছে কি ফিক্সড, একদম একদম ফিক্সডভাবে সে দেখাবে। যতগুলো ব্রাউজার আছে সবগুলো ব্রাউজারে সে ফিক্সড ভ্যালুটা দেখাবে, সেটা ওয়েট অথবা বড় হোক, ডিসপ্লে বড় হোক বা ছোট হোক, যেমনই হোক, অথবা মোবাইলের ডিসপ্লে হোক, ঠিক আছে, সেটা চেঞ্জ হবে না। আমি রিকমেন্ড করবো যে এটা তোমরা ইউজ করবো। কারণ আমি অনেক ম্যাক্সিমাম যে তোমার ভালো ভালো ওয়েবসাইটগুলো আছে আমি দেখছি যে ওরা আরইএম ইউজ করে, ঠিক আছে। এই আর কি ফন্ট সাইজের কাজ, আশা করি বুঝতে পারছো। তারপরে আমি কি দেখাবো যে এখানে ফন্ট স্টাইল। তো ফন্ট স্টাইলটা দেখাই, ফন্ট স্টাইলটা কীভাবে কাজ করে। তো আমি নেক্সট দিলাম এখানে ফন্ট স্টাইল। তো ফন্ট স্টাইল প্রেস করার সাথে সাথে দেখো এখানে কিন্তু 3টা অপশন দিছে, ইটালিক, নর্মাল, অবলিক, ঠিক আছে। তো ফন্ট স্টাইল সাপোজ তুমি ইটালিক দিলা, তাহলে ইটালিক তো বুঝোই যে এটা কিন্তু ইটালিক ওয়ার্ডের মতো একটু দেখো একটু বাঁকা হয়ে গেছে, ঠিক আছে, বাঁকা হয়ে গেছে। আর যদি তোমরা এখানে অবলিক দাও, অবলিক আর ইটালিক মোটামুটি সেম, ঠিক আছে। অবলিক দিলে ও সেম হবে ইটালিকের মতো। আর যদি নর্মাল দাও, নর্মাল মানে কি কোনো চেঞ্জ নাই নর্মালি, ঠিক আছে। নর্মাল হলে কোনো চেঞ্জ হবে না। নর্মাল দিলে একদম আমাদের নর্মাল যে টেক্সট আছে না আগে যেমন ছিল এমনই থাকবে, ঠিক আছে। নর্মালের কোনো চেঞ্জ হবে না, এই আর কি। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট না এখানে, কারণ গুগল ফন্টস যখন দেখবা তখন সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে। গুগল ফন্টসে একদম ভালো করে সব কিছু ইনশাল্লাহ বোঝানো হবে। তো ফন্ট ওয়েটও এখানে ভালো করে বোঝাতে পারবো না, কারণ ফন্ট ওয়েট এখানে কাজ করবে কিনা আল্লাহ জানে। তো আমি দেখাই ফন্ট ওয়েট কাজ করে কিনা দেখি। ফন্ট ওয়েট আমি দিলাম যে ফন্ট ওয়েটের তোমার রেঞ্জ হচ্ছে তোমার 100 থেকে 800, ঠিক আছে। ফন্ট ওয়েটের রেঞ্জ হচ্ছে 100 থেকে 800। তো আমি সাপোজ এখানে দিলাম ফন্ট ওয়েট 200। তাহলে যে আমাদের যে এবার সেভ করি আমি এটা ফন্ট স্টাইলটা, এটা আমি কেটে দিই, ফন্ট সাইজের দরকার নাই, এটা কেটে দিই। হ্যাঁ, এবার এটা সেভ করার পর আমি রিফ্রেশ করি এখানে। তো দেখো ফন্ট ওয়েট মনে হয় কাজ করে নাই। তো আমি এখানে 400 দিই, দেখি 400 কাজ করবে কিনা। 400 দিলে কি এটা আরও তোমার মোটা বোল্ড হওয়ার কথা, ঠিক আছে, বোল্ড বা একটু মোটা হওয়ার কথা। তো এটা কাজ করবে না, কারণ হচ্ছে কি তোমার এগুলার ব্রাউজারে সাপোর্ট নাই, ঠিক আছে, এগুলো কাজ করবে না। গুগল ফন্টসে এসব ফন্ট ওয়েট তোমার কাজ করবে। হ্যাঁ, আমি একবার ট্রাই করে দেখি যে 100 দেখি কাজ করে কিনা। তো
তো এটা কাজ করবে না, ঠিক আছে? এখানে কারণ এই ফন্ট আসলে জীবনে কেউ ইউজ করে না, কোনো ব্রাউজার ইউজ করে না এগুলো, ঠিক আছে? থাকেটা আমি ইনশাল্লাহ গুগল, যখন গুগল ফন্টস আসবে এখানে দেখাই দেবো। তো ফন্ট সাইজ গেল, ফন্ট স্টাইল, ফন্ট ওয়েট গেল, সব কিছু এখানে চলে গেছে, ঠিক আছে? তো ফন্ট প্রপার্টিস মোটামুটি এখানেই শেষ। তো ঘাবড়ানোর কোনো কারণ নাই। এখানে এটা এটা যদি না ভালো করে তোমরা নাও বোঝো তাও কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি বলতেছি যে গুগল ফন্টসে, এই যে এখানে গুগল ফন্টস আছে নিচে, এখানে তোমাদের ভালো করে এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। তো ভিডিওটা কত মিনিট হয়েছে? এখানে প্রায় 46 মিনিট হয়ে গেছে। তো আমি পরের যে পার্ট আছে, পরের পার্টে আমি তোমাদেরকে আহ, এখান থেকে শুরু করবো। হ্যাঁ, পরের পার্টে আমি কালার ব্যাকগ্রাউন্ড প্রপার্টিস থেকে ইনশাল্লাহ শুরু করবো। তো সিএসএস এর প্রথম পার্ট এখানেই শেষ করে দিয়েছি। পরের পার্ট থেকে তোমরা ইনশাল্লাহ তোমরা ভালো করে দেখবা। আর এটাতে যদি কোনো সমস্যা হয় এই পার্টে, তোমরা আমার ফেসবুক গ্রুপ আছে, গ্রুপে মেসেজ দিবা। তো ওকে, পরের পার্ট অবশ্যই তোমরা দেখবা। আল্লাহ হাফিজ।